রেড রোজ সিজন 1 পর্ব 24 লিখেছেন ফারহানা নিঝুম। হিমশীতল আবহাওয়া, বাইরে তুষারপাত হচ্ছে, ফায়ারফক্সে আগুন জ্বলছে, কাউচের ওপর শুয়ে আছে ঐশ্বর্য। ওর পাশে এসে দাঁড়ালো মিস মুনা। তিনি মৃদু স্বরে বলল, স্যার। বড় স্যার? মেয়েলি কণ্ঠস্বর শুনে কিছুটা নড়ে চড়ে উঠল ঐশ্বর্য। চোখের সামনে মিস মুনাকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হন। মিস মুনা স্বভাবসুলভ হাসল। গুড মর্নিং স্যার। ঐশ্বর্য ঘুম জড়ানো কণ্ঠে বললে, গুড মর্নিং। মিস মুনা ভেতরের রুমে গেলেন পরিষ্কার করতে। ঐশ্বর্য ভালো করে বসল, আশেপাশে চোখ বুলিয়ে উৎসাকে খুঁজতে লাগলো। যতটুকু মনে আছে কাল উৎসা ঐশ্বর্যের সঙ্গে ছিল, তাহলে এখন কোথায়? ঐশ্বর্য তৎক্ষণাৎ রাতের কথা মনে পড়ল। কি একটা ভেবে উৎসার রুমে গেল। উৎসার নেই রুমে। ঐশ্বর্য পুরো বাড়ি খুঁজল। শেষমেশ উৎসাকে না পেয়ে মিস মুনার কাছে গেল। মিস মুনা, আপনি কি উৎসাকে দেখেছেন? মিস মুনা খানিকটা ভেবে বলল, নো স্যার, আজকে আমি দেখিনি ম্যামকে। ঐশ্বর্য চিন্তা পড়ে গেল। কপালে পড়ছে চিন্তার ভাঁজ। উৎসা পুরো বাড়িতে কোথাও নেই। ঐশ্বর্য হঠাৎ কিছু একটা ভেবে দৌড়ে উৎসার রুমে গেল। কাবার্ড খুলে দেখলো কোনো জামা কাপড় নেই। ঐশ্বর্য তপ দেখিয়ে গেল, বিড় করে আওড়ালো, শিট শিট, উৎসা চলে গিয়েছে, হোয়াট দ্য হেল। ঐশ্বর্য পাগলের মতো করতে লাগলো। উৎসা কোথায় গিয়েছে? ঐশ্বর্য চিৎকার করে উঠলো, উৎসা ড্যাম, কোথায় তুমি? ঐশ্বর্য দ্রুত ফোন করলো জিসানকে। জিসান, তাড়াতাড়ি বাড়িতে আয়, কুইক। জিসান কিছু বলার সুযোগই পেল না। তার আগেই ঐশ্বর্য ফোন কাট করে দেয়। সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে উৎসা আর মিহি। উৎসা খুব খুশি, তার মা কতদিন পর বোনকে দেখবে। এদিকে মিহির গলা শুকিয়ে আসছে, না জানি কি অপেক্ষা করছে তার জন্য। উৎসা আর মিহি রাতের ফ্লাইটে বাংলাদেশে ব্যাক করেছে। ডিরেক্ট বাড়িতে এসেছে ওরা। কলিং বেল বাজানো মাত্র দোতলা থেকে নেমে এলো নিকি। কাজের বুয়াকে ডেকে বলল, মিনতি দিদি, দরজাটা খুলে দাও। মিনতির কোনো পাত্তা নেই। আবারও কলিং বেল বেজে উঠল। নিকি বিরক্ত হয়ে নিজেই গেল দরজা খুলতে। দরজা খোলা মাত্রই চক্ষুদয় আটকে গেল নিকির। উৎসা আর মিহি দাঁড়িয়ে আছে। মিহিকে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে নিকি। মিহিকে নিয়ে ভেতরে প্রবেশ করলো উৎসা। নিকি পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয় মিহি। মিহি মিনমিনিয়ে গলায় বলল, ননিকি। নিকি হাফ ছেড়ে বাঁচল যেন। তাহলে এটা তার ভ্রম নয়। নিকি আচমকা ঝাপটে ধরে মিহিকে। মিহি, তুই ফিরেছিস? ও মাই গড, সত্যি তুই চলে এসেছিস। মিহি যেন স্বস্তি পেল। যাক, অন্তত তার বোন তাকে ভুল বোঝেনি। হ্যাঁ, আমি সত্যি এসেছি। নিকি দৌড়ে ভেতরে গিয়ে রুদ্রকে ডাকতে লাগলো, ভাইয়া ভাইয়া, তুমি কোথায়? দেখো কে এসেছে। রুদ্র ল্যাপটপে কাজ করছিল। নিকির কণ্ঠস্বর শুনে ড্রয়িং রুমে আসলো। শেষ সিঁড়ির কাছাকাছি এসে পা দুটো যেন থমকে গেল তার। অস্পষ্ট সুরে বলল, মিহি। রুদ্র দেখে চোখ দুটো ভরে উঠল মিহির। রুদ্র নিচে আসতেই মিহি গিয়ে বুকে হামলে পড়ে। ভাইয়া, আই এম সরি ভাইয়া, আমাকে মাফ করে দাও। এতদিন পর নিজের আদরের বোনটা তাকে ধরেছে। রুদ্রের বুকটা কেঁপে উঠল। অজান্তেই মিহির চুলে হাত রাখলো। অস্পষ্ট সুরে আওড়ালো, বোন, কেমন আছিস তুই? মিহি হু হু করে কেঁদে উঠল। তার ভাই। ভাইয়া, আমি ভালো নেই, তোমাদের ছেড়ে ভালো ছিলাম না একটুও। রুদ্রের চোখে আজ পানি চলেছে। অগোচরে মুছে নিল সে। হেই মিহি, তুই কাঁদছিস? পাগলি। মিহি সত্যি পাগল। তা না হলে এত সুন্দর ফ্যামিলি ছেড়ে ওই খারাপ মানুষের সঙ্গে চলে যেত? কখনো না। মিহি, তুই? আফসানা পাটোয়ারির কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে সবাই তাকালো। রেগে ফুঁসে উঠেছে উনি। বড় বড় পা ফেলে এগিয়ে এলো মিহির দিকে। হাত টেনে ধরে মিহি। অসভ্য মেয়ে, তুই ফিরে এলি কেন? বের হ, এক্ষুনি বের হ। আফসানা পাটোয়ারি মিহিকে ধাক্কা দেয়। উৎসাহ ধরে ফেলল। চেঁচিয়ে উঠল সে, মামি, তোমার সাহস হলো কি করে আমার বোনকে বের করে দেওয়ার? আফসানা দাঁতে দাঁত চেপে বলল, চুপ, বেশি কথা বললে দুজনকে বের করে দেব। আজ যেন উৎসাহ রণচণ্ডী রূপ নিয়েছে। তুমি মুখ সামলে কথা বলো। এই বাড়ি আমাদের, এটা আমাদের বাড়ি, আমার বাবার তৈরি করা বাড়ি। আফসানা পাটোয়ারি রিরি করছেন। উৎসার কথা ওনার কানে ঝংকার তুলছে।
উৎসা, আমি কিন্তু কি করবে তুমি তুমি আমাদের ঘাড়ের ওপর বসে খাচ্ছ। জানো আমরা তোমাকে কেন কিছু বলি না? কারণ তুমি অসহায়, আমাদের ব্যবসা শক্ত করে ধরেছ, সামলেছ। কিন্তু এখন দেখছি তুমি এসব করে যেন সব কিছুর মালিক মনে করো নিজেকে। আফসানা পাটোয়ারি কিছু বলতে চাইল কিন্তু পারছে না। রুদ্র বলে ওঠে, মা প্লিজ দয়া করে চুপ থাকো, তোমার এই রোজকার নাটক ভালো লাগে না। উৎসাহ, তুই মিহিকে নিয়ে উপরে যা। আফসানা চিৎকার করে উঠল, একদম না, এই নষ্ট মেয়েকে আমি কিছুতেই বাড়িতে থাকতে দেব না। নির্লজ্জ মেয়ে, কিছুদিন আগে কত কাণ্ড করে গিয়েছে, এখন আবার এসেছে। উৎসাহ আঙ্গুল তুলে শাসনের সহিত বলে, ব্যাস মামি, আজকের পর আমার বোনকে নিয়ে একটা বাজে কথা বললে আমি ছেড়ে কথা বলবো না। তুমি যদি আমাকে দুটো কথা বা দুটো থাপ্পড়ে মেরে দিতে তাহলেও কিছু বলতাম না, কিন্তু আমার মা বা আমার বোনকে নিয়ে কিছু বললে আমি তোমাকে ছেড়ে দেব না। আফসানা পাটোয়ারি চমকালেন, এ কোন উৎসাহ? উৎসাহ মিহিকে নিয়ে দোতলায় যেতে লাগে। এদিকে নিকি আর রুদ্র আফসানা পাটোয়ারিকে দেখে তাচ্ছিল্য করে বেরিয়ে গেল। আফসানা পাটোয়ারি এক মুহূর্তের জন্য ভয় পেলেন। এমন মনে হচ্ছে সব কিছু যেন তার হাতের বাইরে চলে যাচ্ছে। সিরিয়াসলি? আচ্ছা, মিস বাংলাদেশ এখন কোথায় আছে সেটা তো বল। কিছুক্ষণ আগে জিসান ঐশ্বর্যের বাড়িতে এসেছে। সে একাই এসেছে। কেয়া হোমে গ্রেমার সঙ্গে কিছু জরুরি কাজে ব্যস্ত ছিল, তাই আসতে পারেনি। এখানে আসার পর ঐশ্বর্য কাল উৎসার সঙ্গে ঠিক কি করেছে তা শুনে হতভম্ব হয়ে গেছে জিসান। যখন জিজ্ঞাসা করে উৎসা কোথায়, ঐশ্বর্য জবাব দিতে পারল না। দিবেই বা কি, সে তো নিজেও জানে না উৎসা কোথায়। ঐশ্বর্য বিরক্তের রেস্ট টেনে বলল, সিরিয়াসলি ভাই, সত্যি আমি জানি না, আই রিয়েলি ডোন্ট নো। মানেটা কি বুঝতে পারছি না, মিস বাংলাদেশি গেল কোথায়? ঐশ্বর্য আচমকা বাঁকা হাসলো। যেখানেই যা, খুব বড় ভুল করে ফেলেছে। একবার হাতে পাই, ট্রাস্ট মি, জান খেয়ে ফেলব। জিসান দীর্ঘশ্বাস ফেলল। ঐশ্বর্য বেশ বিরক্ত। সে বলেছে দুটো মিটিং আছে। জিসান বেরিয়ে গেল। ঐশ্বর্য ঠাই কিছুক্ষণ বসে রইল। সময়টা তখন 2:30 এর কাছাকাছি। ঐশ্বর্য এখনও জেগে আছে। বারংবার মস্তিষ্কে হানা দিচ্ছে, উৎসাহ ঠিক আছে তো? ডান হাতের শার্টের হাতা ফোল্ড করে নেয়। আপাতত তার ঘুম প্রয়োজন। ঐশ্বর্য ডক্টরের দেওয়া ঘুমের ওষুধ খেয়ে নেয়, যার দরুন কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল সে। বক্ষস্থলে তীব্র যন্ত্রণা হচ্ছে, সহ্য করার মতো নয়। পুরোটা দিন ঘুমিয়ে পার করলো ঐশ্বর্য। পরের দিন সকালে ডক্টর নিয়ে আসে জিসান আর কেয়া। ঐশ্বর্যের অবস্থা সত্যি খুব খারাপ। ডক্টরের মেডিসিন দিয়ে গেল। কেয়া ঝাঁঝালো স্বরে বলল, রিক, হোয়াট হ্যাপেন্ড? এমন কেন করছিস তুই? ঐশ্বর্য হাত উঠিয়ে চুলগুলো ব্রাশ করার মতো পিছনের দিকে ঠেলে দিল। জিসান প্রচণ্ড রেগে গেল ঐশ্বর্যের ভাবলেশীন আচরণে। তুই কি শুনছিস? ঐশ্বর্য হামি তুলে বলে, আমাদের টিকিট রেডি কর, বাংলাদেশে যাব। বাংলাদেশে যাব? কথাটা বেশ অবাক করলো জিসান, কেয়া দুজনকে। হোয়াট? রিক, আর ইউ ক্রেজি? কথায় কথায় মৃদু হাসলো কেয়ার কথায় মৃদু হাসলো ঐশ্বর্য। তাড়াতাড়ি কর, লেট হচ্ছে। জিসান তোর জন্য আঙ্গুল তুলে বলল, 1 মিনিট, বাংলাদেশ যাবি? তার মানে মিস বাংলাদেশি ওখানে আছে, অ্যাম আই রাইট? ঐশ্বর্য ফের হাসলো। অফকোর্স। জিসান সন্দেহ নিয়ে শুধায়, তুই কি করে জানলি? ঐশ্বর্য জুতা পরতে পরতে বলে, নিকিকে কল করলেই তুই কনফার্ম। জিসান তবদা খেয়ে গেল। এখন নিকিকে কল করা মানে বাঙালি গালি খাওয়া। কিন্তু ব্রো, এখন কিভাবে যাব? আমি তো আমার প্যাকিং পর্যন্ত করিনি। কেয়ার কথা ঐশ্বর্য অকপটে বলে, ওখানে গেলে তোকে নতুন ড্রেস দেব, এবার চল। কেয়া ভীষণ হ্যাপি হয়ে ওঠে। সময়টা তখন রাত 2:45 ছুঁই। পাটোয়ারি বাড়ির সকলেই গভীর ঘুমে অচেতন হয়ে আছে। বাড়ির কলিং বেল বেজে ওঠা মাত্র তীক্ষ্ণভাবে তার কর্ণ স্পর্শ করলো উৎসাহ। বিছানায় উঠে বসলো সে। মাথা ব্যথা করছে তার। এর মধ্যে আবার কলিং বেল বাজলো। উৎসাহ চমকে ওঠে, দেয়ালে টাঙানো ঘড়িটা দেখলো। এত রাতে কে এসেছে? উৎসাহ বেশ আগ্রহ নিয়ে বাইরে বের হয়। সিঁড়ি দিয়ে নামতে নামতে বার কয়েক বেল বাজলো। উৎসাহ বিরক্তি নিয়ে দরজা খুলে দিল। চক্ষু চড়ক গাছ বলতে গেল। সামনে দাঁড়ানো মানুষটিকে দেখে ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল তার। ঐশ্বর্য ভাইয়া!
উৎসাহ আর কিছু বলবে তার পূর্বেই শক্ত হাতের থাবায় ছিটকে দূরে পড়ে গেল উৎসাহ। উঠে দাঁড়ানোর শক্তি নেই তার, আর মাথা ঝিম ঝিম ধরে গেছে। সব কিছু ঝাপসা দেখছে সে, এমন মনে হচ্ছে কানও কিছু শুনতে পাচ্ছে না। দুর্বল শরীরটা টেনে উঠাতে পারল না আর, তার আগেই জ্ঞান হারিয়ে নিচে পড়ে রইল। মুহূর্তে বাড়ি জুড়ে নীরবতা ছেয়ে গেল। উৎসাহ জানেও না সামনে কি হতে চলেছে। আজ এই পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসী আমি।